এইটা তো সরকার তো নিজে গিয়ে কোনো বাসায় বাসায় বলে নাই যে তুমি এই ধরনের অপরাধ করো। যারা ইলেকশনে ফেল করেছে তাদেরকে কনসোলেশন প্রাইজ হিসাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় অনির্বাচিত জেলা প্রশাসক হিসাবে আপনারা বসিয়ে দিলেন। মাত্র কয়েকদিনের জন্য বিএনপি কার উপর ভরসা করবে? এগুলো খুবই অশনি সংকেত। বাংলাদেশ জামাত ইসলামের সাথে ট্রেড ডিল নিয়ে সেই সময়কার পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন বিশেষ উপদেষ্টা, ওনার কোনো কথা হয়নি, কোনো ডিসকাশন হয়নি। পরবর্তীতে যখন কথা উনি বলেছেন, মাননীয় বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির এটা প্রতিবাদ করেছেন যে এটার বিষয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি। আমি নিজে আমেরিকান এম্বাসির সাথে এটা নিয়ে বসেছি। আমাদেরকে যখন তারা বললেন যে এটার বিষয়ে তো আপনাদের সাথে কথা হয়েছে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, খলিল সাহেব আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেন নাই। পরবর্তীতে যেটা দেখা গেল, খলিল সাহেব নাকি আমেরিকান অ্যাম্বাসেডরকে রিকোয়েস্ট করেছেন বিষয়টা যেন জামাত ইসলামী এবং অন্যান্য বিরোধী দলকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে জানানো হয়। আমাদের নেতা সুস্পষ্টই বলেছেন, আমরা বাংলাদেশে এখানে একটা পার্টি, আমেরিকার একটা পার্টি, এইখানে আমাদেরকে কেন আমেরিকানদের কাছ থেকে শুনতে হবে? আমরা যদি শুনি তাহলে আমরা শুনবো বিষয়টা আমাদের সরকারের কাছ থেকে। তো সুতরাং এই বিষয়টা এমনভাবে, এবং পরবর্তীতে 2 মাস আমাদের সময় ছিল এই বিষয়টা নিয়ে ডিসকাস করে, পার্লামেন্টে আলোচনা করে এই বিষয়ে কনক্রিট একটা পজিশন নেওয়া। কিন্তু এই সরকার, আমি মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশকে আগে রাখতে ব্যর্থ হয়েছে। এরপর আরও কিছু বিষয় এসেছে, যেমন ধরেন মনিয়া আপা যেটা বললেন 133টি অধ্যাদেশ। এই 133টি অধ্যাদেশ কিন্তু জুলাই সনদ থেকে ডিফারেন্ট। 133টি অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলা তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট তারা পাশ করেছিল। আমাদের সামনে, সংসদের সামনে ছিল সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী এইগুলাকে সরকার রেটিফাই করবে কি করবে না। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় ছিল যেগুলা আপনার জুলাই সনদ, এই সংস্কার এটা বলেন, কিংবা বিএনপির যেই রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল ম্যানিফেস্টো এবং তাদের 31 দফা, এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। উদাহরণস্বরূপ আপনার স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগের জন্য একটি সচিবালয়, স্বাধীন সচিবালয়, এটা বিএনপির ম্যানিফেস্টো ছিল। এক্ষেত্রে কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগের সচিবালয় স্থাপন করে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম সেই অধ্যাদেশটাকে রহিত করা হলো এবং এই কোর্টের আদেশটাকে ভায়োলেট করে এই সচিবালয়টাকে বিলুপ্ত করা হয়েছে। এক্ষেত্রে যে খোরা যুক্তিগুলো দেওয়া হয়েছে যে এই বিচার বিভাগের মধ্যে এখনও ফ্যাসিবাদের ভূত আছে, আমরা যদি বিচার বিভাগকে স্বাধীনতা দেই তাহলে আমাদের ফ্যাসিবাদীরা আবার ক্ষমতাপ্রাপ্ত হবে। এটা তো আসলে খোরা যুক্তি। আপনি যদি মনে করেন যে সেখানে বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদের কেউ রয়ে গিয়েছে, তাদেরকে আপনাকে বাদ দিতে হবে। এমনটা না যে আপনারা কাউকে বাদ দেননি, প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতিকে আপনারা বাদ দিয়েছেন, বাকিদেরকে বাদ দিতে সমস্যা কোথায়? নতুন বিচারপতি নেবেন। এক্ষেত্রে আমি মনে করি যে তারা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জুলাইয়ের যে বিপ্লবের স্পিরিটটা ছিল সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমাদের শুধুমাত্র জুলাই বিপ্লব না, দীর্ঘদিনের আমাদের সাংবিধানিক যে ইয়েটা রয়েছে সেখানে আপনার বিচার বিভাগ, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এটা আলাদা থাকবে, সেপারেশন থাকবে, এটাই যৌক্তিক। এর পাশাপাশি আরও কিছু বিষয় বলতে চাই। মানবাধিকার কমিশন, এই বিষয়েও সরকার যেটা করেছে, এই মানবাধিকার কমিশন গুম কমিশনকে বিলুপ্ত করেছে। এই বিষয়টা শুধুমাত্র আমাদের যারা জুলাইয়ের বিপ্লবী ছিলেন, 16 বছর যারা নির্যাতিত ছিলেন, গুম হয়েছিলেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা সেটাই নয়, আমাদের ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট রয়েছে, মানবাধিকার কমিশন আমরা অপটেক সহ অনেক সিগনেচার করেছি, সেইগুলোরও আপনার কিন্তু ব্যত্যয় ঘটেছে। এখানে যে খোরা যুক্তিগুলো দেওয়া হচ্ছে, মানবাধিকার কমিশন নাকি প্যারালাল গভর্নমেন্ট, এটা নাকি কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না, এক্ষেত্রে যারা তদন্ত করবেন তারা পুলিশের সদস্য না, তারা হলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য না, তারা হলেন কমিশনার। এই ধরনের কথা বলে তাদের নাকি জুডিশিয়াল ক্ষমতা দেওয়া আছে, একই সাথে আবার তদন্তের ক্ষমতা দেওয়া আছে, আবার মামলা করার ক্ষমতা দেওয়া আছে। আমার কথা হলো, আপনারা যদি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে চান, আপনাদের উচিত ছিল আইনটাকে সংশোধন করে মানবাধিকার কমিশনটাকে শক্তিশালী করা। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মিরপুরে যে হত্যাকাণ্ডটা হলো রেপের পরে, তা সেইটা নিয়ে কিন্তু বলেছে 1 মাসের মধ্যে এই বিচারটা হবে এবং বিচারটা সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি হয় মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ শাস্তি এটা ঘোষণা করেছেন উনি নিজেই। সো আমার মনে হয় যে এই আইনের অনুশাসনের অভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। তো এর আগে যারা ছিলেন তারা, আপনার মবের কথা মনে আছে, মব কিন্তু এখনো কন্টিনিউ। তো সেইটা আগের সরকার কিছুই করে না এটার জন্য, আর তার আগে সরকার তো বলাই বাহুল্য। তো সেটার জন্য আপনার 100 দিনে যদি আমি এই হিসাব করি কোনো কাজে দিবে না, আমরা চেষ্টা করব সবাই মিলে। এটা গেল। আর আপনি বলেছিলেন যে
মোমিন সাহেবের যে কথাগুলো, জি। যে আপনার গুম স্বাধীন বিচার ব্যবস্থার কথা যেটা বলেছেন, আমি কিন্তু তার আগেই বলেছি এই যে কয়েকটা অধ্যাদেশ অফ আছে সেটা আরো চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমে এটা কমপ্লিট করার জন্যই মানবাধিকার ব্যাপারটা, বিচার ব্যবস্থার ব্যাপারটা, এই জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু স্ট্রেইট স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে এগুলো কিন্তু শেষ করে দেওয়া হয় নাই, এগুলি আলোচনা করবে। এটা আরেকটু চুলচেরা, প্রথম মাসে এটা করাটা ঠিক হবে না। যেখানে প্রথম মাসেই যেমন চাইলেও আপনার 15.5 বছরের আমলাদের সরানো সম্ভব না, 10.5 লক্ষ আমলা তাদের দ্বারা নিয়োগকৃত, এবং তারা কাদেরকে নিয়োগ করেছে? স্ট্রেট ছাত্রলীগ যুবলীগ থেকে নিয়োগ করেছে। সেটা যেমন সম্ভব না, সেটার জন্য আগে একটু রাস্তা বের করতে হবে। সেই রাস্তা বের করার জন্য বিরোধী দলেরও উপকার, সরকারি দলেরও উপকার, সর্বোপরি বাংলাদেশের উপকার হবে, বাংলাদেশের জনগণের। তো এই জায়গাটা তো আমাদের আপনার ধৈর্য ধরতে হবে। উনি বলেছেন বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপি কখনোই এটা করে না, এখনো করে নাই। ওনার উদ্দেশ্যে আমি শুধু বলতে চাই, নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি দিয়েছিল তখনই কিন্তু বিএনপি বলেছিল এগুলো কিন্তু পরবর্তীতে সংসদে আলোচনার বাইরে আমরা কিছুই করব না। যখন যেটাই যে কাগজে সিগনেচার ছিল সেটাই কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। আর যে কাগজ দেখিয়ে ইন্টারিম সরকার প্রধান দেখিয়ে 4টা প্রশ্নপত্র রেডি করলো এবং একটা গণভোট ওইখানে সৃষ্টি করলো, 4টা প্রশ্নপত্রের একটা জবাব কখনোই হয় না, কারোর জন্যই হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে যে এইখানে নোট অফ ডিসেন্ট নেই, আমরা যেখানে সিগনেচার করেছিলাম এই কাগজটা সেই কাগজ না, সো এটার দায়িত্ব আমরা নিব না। তখন যেহেতু সামনে ইলেকশন ছিল, ইলেকশনের জন্য অনেক কিছু তখন উজ্জ্ব করে যেতে হয়েছে। বাট ইলেকশনের পরে দেশটা যখন এখন গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, সেইখানে অবশ্যই চুলচেরা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। সংস্কারের বিষয়ে এটা কিন্তু বিএনপির যে ম্যানিফেস্টো আছে, প্রথম দফায় কিন্তু বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে। কোথায় সেই কমিশন? নেই। স্বাধীন বিচারের সচিবালয় যেটা কথা বলেছে, এখানে কোনো নোট অফ ডিসেন্ট ওনারা দেননি, এটা ওনাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখন স্বাধীন বিচার ব্যবস্থা বিচারালয় কি বলে সচিবালয় কেন এটাকে বিলুপ্ত করা হলো, এটার জবাব কিন্তু নেই। এটা কিন্তু আপনার সংস্কারের তাহলে কি ওনারা সংস্কার করছে না, এটাই তো বোঝা যাচ্ছে। এরপরে আপনার ব্যাংক রেজুলেশন যেই নতুন অধ্যাদেশটিকে সংশোধন করে যে বিলটা আনা হলো, সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে সমস্ত ব্যাংক লুটেরারা আছেন তাদেরকে আবার সেই ব্যাংকের কর্তৃত্ব ফিরিয়ে দেওয়ার একটা পদ্ধতি বের করা হলো। বলা হয়েছে 18 কতে তারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি মুচলেখা দিয়ে ব্যাংকের কর্তৃত্ব ফিরে পাইতে পারবেন। এইটাকেই তো আমরা ভাগবাটোয়ারা বলতে পারি নাকি? এই যে আমরা তারপর ফলশ্রুতিতে কি দেখলাম, যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি যে গভর্নর ছিলেন সেই ফ্যাসিবাদী আমলে, যাকে ক্ষমতার অপব্যবহারের কারণে, সেই ফ্যাসিবাদের দোষর হওয়ার কারণে যাকে বাদ দেওয়া হয়েছিল, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে ফিরিয়ে আনা হলো। এবং এর মাধ্যমে আমরা যেটা দেখছি যে এস আলম গং, যারা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে খালি করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে, সে নিজে বাংলাদেশের নাগরিকত্ব রাখতে চাচ্ছে না। তাকে আমরা জোর করে রেখে শুধু রাখছি না, তাকে আমরা আবার এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পুনর্বাসন করছি। এই জন্যই আমরা এই কথা বলছি যে আমাদের তো ফোকাস হওয়া উচিত ছিল যে সমস্ত বিষয়ে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল। আপনাদের রাজনৈতিক ম্যানিফেস্টো, সেখানে সংস্কারের কথা আছে, সেখানে স্বাধীন সচিবালয়ের কথা আছে বিচার বিভাগের, সেখানে আপনার প্রত্যেকটা স্তরে কি বলে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি দেওয়ার বিষয়টা আপনারা বলেছেন, আপনাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে আপনারা কি করলেন? যে অধ্যাদেশটা ছিল সেখানে অনির্বাচিত প্রশাসক বসানোর, সেটাকে আপনারা আইন হিসাবে পরিগণিত করলেন। এবং আপনারা কি করলেন? যারা ইলেকশনে ফেল করেছে তাদেরকে কনসোলেশন প্রাইজ হিসাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় অনির্বাচিত জেলা প্রশাসক হিসাবে আপনারা বসিয়ে দিলেন। এইগুলোর কারণে তো আমরা বলছি যে এই সংস্কারের বিষয়ে আসলে সরকারের কোনো মনোযোগ নেই। এখানে ট্রেড ডিলের কথা যেটা বলা হয়েছে, আমাদের দেখেন এই সংসদটা, আমরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি 12ই ফেব্রুয়ারি, 17 তারিখে আমরা শপথ নিয়েছি। 1 মাস ডিলে করে 12ই মার্চে আমাদের সংসদ আহ্বান করা হয়েছে। এরপরে আমরা 2 দিন সময় পেয়েছি, মাত্র 2 দিন সময় পেয়েছি সংসদ চালানোর। এরপরে ঈদের একটা বড় বন্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন খুললো, এরপরে আমাদের জুলাই সনদের বিষয় নিয়ে আমরা বারংবার কথা বলার চেষ্টা করেছি। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য এটা উঠিয়েছেন, এটাকে আউটরাইট রিজেক্ট করে দেওয়া হয়েছে।
আমাদের সামনে তো সময় ছিল না, এত তাড়াহুড়া করা হয়েছে 133টা অধ্যাদেশ নিয়ে, যার কারণে আমরা অন্য কোনো দিকে তো করতে পারিনি। এরপর পরই সংসদ বন্ধ হয়ে গিয়েছে, 2 মাসের সময়টা ল্যাপস হয়ে গিয়েছে। আমরা কিন্তু কথা বলেছি, ট্রেড ডিল নিয়ে কথা বলেছি, আমরা পরিষ্কার বলেছি আমাদের সাথে এটা নিয়ে কোনো ডিসকাশনই করা হয়নি। এর বাইরে আমরা আর কি করতে পারি? আমাদের তো আর কিছু করার ছিল না। সংসদে আলোচনা করার অবশ্যই আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে এভাবে সুযোগ দেওয়া হয়নি। 5 বছর তো অধিবেশন চলবে, আমরা প্রথমটা দ্বিতীয়টা আমরা সব ঢালাওভাবে পাশ করার, তাহলে তো ওই সরকারি দেশ চালাতো, তাহলে তো আর বলতো না যে সংসদে আলোচনার প্রেক্ষাপটে এত দিনের মধ্যে বিল পাশ করতে হবে। আপনি তত দিন গেছে কিনা দেখেন, সংসদের 270 দিন গিয়েছে কিনা আপনি সেটা দেখেন। বিল তো অনেকগুলো পাশ হয়েছে, আর এই বিল পাশ হবে না এমন তো কোনো কথা বলা হয় নাই। তো এই যে স্বাধীন সচিবালয় বলেন, আপনার গুম বলেন, এই কথাগুলোই বারবার ওনারা বলছেন, একই কথা বারবার। বাট এটা তো কোনোভাবেই আমাদের নেতারা না নিষেধ করে নাই যে করবে না, গেল এটা। ব্যাংক রেজুলেশন নিয়ে যে কথাটা ওনারা বললেন, আসলে রাষ্ট্র চালানো আর কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি জানেন বিএনপি সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন। সেই সময় উনি একটা জায়গায় কালো টাকাকে সাদা করেছিলেন। সবার টাকাই কিন্তু অরিজিনাল কালো মানে কালো না, অনেকে আছে এটা প্রদর্শন করে না, অপ্রদর্শিত। অনেকে আছে সত্যিই কালো, সে ঘুষের টাকা বা ইসের টাকা এগুলো কালো, কিন্তু যে টাকাটা ধরেন আপনার 10টা 20টা ফ্ল্যাট আছে, আপনি দেখাচ্ছেন সরকারকে 5টা 10টা, আর 10টা দেখাচ্ছেন না, এটা হচ্ছে আপনার অপ্রদর্শিত। সেখানে একটা সুযোগ দিয়েছিল সরকার যে এত % দিলে আপনি আপনার টাকাটা লিগ্যাল করতে পারবেন। তো লিগ্যাল করলে কি হয়েছে, টাকাটা তো রাষ্ট্রের ছিল। ঠিক একই অবস্থায় যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, মানে এই যে ব্যাংক দস্যুরা, তারা, আমি শেষ করি একটু, এই ব্যাংক দস্যুদের টাকা কিন্তু বিদেশে চলে গেছে। এখন যদি তাদেরকে একটা সুযোগ দেওয়াতে ওই টাকাগুলো দিয়ে তারা আবার লগ্নি করে, তখন তো তাদের ধরা যাবে তোমার কাছে আমি এত টাকা পাই, তুমি আমার টাকাটা কড়াই গুন্ডায় মিটায় দাও। আপনি যখন একদম চলে গেলেন, আপনাকে কিন্তু আমি ধরাছোঁয়ার মধ্যে আনতে পারবো না। আমি আপনার নামে কি করব, মামলা করব। আপনি তো এই দেশেরই নাগরিক না। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থ একটা জিনিস, যে রাষ্ট্র চালায় সে বুঝে অর্থ না থাকলে কি হবে, তখন কিন্তু কেউ খাতির করবে না কথা বলতে। তো সেই জায়গায় আপনার প্রতিশ্রুতি ভঙ্গ না, এটা ভাগবাটোয়ারা না, এটা হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু দখলের পর দখল হয়েছিল। দখল, একটা শ্রেণী দখল করে কিন্তু 5,000 কর্মচারী চাকরি ছাঁটাই করে দিয়েছিল। এই যে কর্মচারীদের চাকরিটা চলে গেল, তারা কিন্তু হ্যান্ড টু মাউথ, তারা কিন্তু অনেক পয়সাওয়ালা না, তারা কিন্তু এই দেশের নাগরিক। আমার আপনার উপর অনেক রাগ থাকতে পারে, কিন্তু আপনার পেটে লাথি দেওয়ার মতো তো আমি রাগ করতে পারি না, কারণ এই দেশটা আপনারা, এই দেশটা আমার। আরেকটা জিনিস যেটা উনি বললেন যে নির্বাচনে ফেল করার লোকদেরকে বসিয়েছে, আপনি আমাকে বলেন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে যে অবস্থায় সমস্ত বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে একদম কন্টিনিউয়াসলি, সেইখানে আপনার, আমি যদি 3 নাম্বার একজনকে বসাই, সে যে আমার হয়ে আমাকে যে কথা বসানোর জন্য কাজ করবে না, এর নিশ্চয়তা কে দিবে? এটা তো মাত্র কয়েকদিনের জন্য, আপনার নির্বাচন ঈদের পরেই ঘোষণা হবে, তাহলে মাত্র কয়েকদিনের জন্য বিএনপি কার উপর ভরসা করবে? তো এই জায়গাটায় আপনাকে তো বুঝতেই হবে, সরকারি দল, আপনারা তো সরকারে ছিলেন না, তারপরেও 18 মাস কিন্তু আপনারা যেখানে সেখানে যাকে তাকে, এজাজ কাদের লোক ছিল, তারপরে আপনার সমস্ত ভিসি গুলা কাদের লোক ছিল, সমস্ত সচিব গুলা কাদের লোক ছিল, সমস্ত ডিসিএসপি গুলা কাদের লোক ছিল, এখন পর্যন্ত আপনারা কিন্তু জাকিয়ে বসে আছেন। এইটা তো সরকার তো নিজে গিয়ে কোনো বাসায় বাসায় বলে নাই যে তুমি এই ধরনের অপরাধ করো। এক্ষেত্রে কিন্তু কোনো আমরা এফেক্টিভ ভূমিকা সরকার নিতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, এবং বিভিন্ন আমাদের এলাকায় আমরা দেখছি সর্বহারাদের উত্থান কিন্তু আবার হচ্ছে নতুন করে। এগুলো খুবই অশনি সংকেত। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান